ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা? কেমন পড়াশোনা করছো? আজকে আমি তোমাদের সঙ্গে ফ্রি মক টেস্ট 3 এর পার্ট 4 নিয়ে ডিসকাস করব। অর্থাৎ আজকে আমাদের এই পার্টের লাস্ট ভিডিও। তো আমি অলরেডি তোমাদের সঙ্গে মেড সার্চ এবং অ্যানাটমি ফিজিওলজি নিয়ে প্রায় 175 কোশ্চেন্স ডিসকাস করে নিয়েছি। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু প্লিজ একটু দেখে নিও, তাহলে তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো আজ আমি তবে এই পার্টের লাস্ট ভিডিও অর্থাৎ কোশ্চেন নাম্বার 76 থেকে স্টার্ট করি। আজকের ফার্স্ট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট নার্ভ ইন দ্য বডি? এখানে লার্জেস্ট রয়েছে, লার্জেস্ট থাকে, লংগেস্ট থাকে, স্মলেস্ট থাকে, শর্টেস্ট থাকে, আবার ক্রেনিয়াল নার্ভ বলা থাকে, এরকম অনেক রকম ভাবে কোশ্চেন আসে। তো এইগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। কি কি অপশন রয়েছে এখানে দেখো, সায়াটিক নার্ভ, পেরোনিয়াল নার্ভ, পুডেন্ডাল নার্ভ এবং টিবিয়াল নার্ভ। লার্জেস্ট নার্ভ যদি বলা হয় এবং ক্রেনিয়াল নার্ভ বা অন্য কিছু যদি মেনশন না করা থাকে, তাহলে সব থেকে বেশি আমাদের লম্বা যেটা আছে, লার্জেস্ট যেটা সব থেকে বড় নার্ভ, সেটা হচ্ছে আমাদের সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ হলো আমাদের লার্জেস্ট নার্ভ। তাহলে আমাদের স্মলেস্ট বা সব থেকে ছোট নার্ভ কোনটা? স্মলেস্ট নার্ভ যদি বলা হয় তাহলে সেখানটায় অ্যান্সার কি হবে? স্মলেস্ট হবে ট্রক্লিয়ার নার্ভ। ট্রক্লিয়ার নার্ভ যেটা আমাদের ক্রেনিয়াল নার্ভ 4, ঠিক আছে। অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর এবং তারপরে ট্রক্লিয়ার, যেটা 4 নাম্বার অফ নার্ভ, সেটা হলো ট্রক্লিয়ার নার্ভ এবং এটা আমাদের স্মলেস্ট নার্ভ। আচ্ছা, এবারে দেখো এখানটা শুধুমাত্র লার্জেস্ট নার্ভ বলা রয়েছে। যদি বলা থাকতো লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ যদি বলা থাকতো তাহলে কি অ্যান্সার হতো? লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ ট্রাইজেমিনাল। বুঝতে পারলে? তাহলে লার্জেস্ট নার্ভ যদি থাকে শুধুমাত্র, তাহলে লার্জেস্ট নার্ভ হলে সেখানে অ্যান্সার হবে সায়াটিক নার্ভ, কিন্তু যদি বলা হয় লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ তাহলে অ্যান্সার হবে ট্রাইজেমিনাল নার্ভ। স্মলেস্ট নার্ভের ক্ষেত্রে ট্রক্লিয়ার নার্ভ। আর যদি বলা থাকে যে লংগেস্ট নার্ভ, লংগেস্টও একটা অপশন থাকে, লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। লংগেস্ট ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে সেটা হয় ভেগাস নার্ভ। বেশ, তাহলে এই কয়েকটা একটু মনে রেখে নিও। লার্জেস্ট নার্ভ হলো সায়াটিক নার্ভ, স্মলেস্ট হলো ট্রক্লিয়ার নার্ভ, আর যদি বলা থাকে ক্রেনিয়াল নার্ভের মধ্যে লার্জেস্ট কোনটা তাহলে ট্রাইজেমিনাল, লংগেস্ট হচ্ছে ভেগাস নার্ভ। আর যদি ক্রেনিয়াল নার্ভের মধ্যেও স্মলেস্ট হয় তাহলেও সেখানটা ট্রক্লিয়ারই অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অ্যাফারেন্ট নিউরনস ক্যারি নার্ভ ইম্পালসেস ফ্রম। অর্থাৎ অ্যাফারেন্ট নিউরনগুলো কোথা থেকে কোথায় নার্ভ ইম্পালস ক্যারি করে নিয়ে যায়? সিএনএস টু মাসেলস, সিএনএস টু রিসেপ্টরস টু সিএনএস, ইফেক্টর অর্গানস টু সিএনএস। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাসেলে যাচ্ছে নাকি রিসেপ্টরে যাচ্ছে, সেই জিনিসটা জানতে চাইছে অ্যাফারেন্ট নার্ভ। আমাদের বডিতে দু ধরনের নার্ভ থাকে, একটা থাকে অ্যাফারেন্ট নার্ভ এবং একটা থাকে ইফারেন্ট নার্ভ, যেগুলোকে আমরা নিউরন বলেও বলতে থাকি। অর্থাৎ কোনো একটা আমাদের সেন্স অর্গান অবধি পৌঁছে নিয়ে যাচ্ছে এবং কোনো একটা সেন্স অর্গান থেকে আবার রেসপন্সটাকে ফেরত নিয়ে আসছে। কিভাবে হয় দেখো, এই ছবিটাতে ভালো করে বুঝতে পারবে। ধরো তোমার স্কিনের ওপরে কোনো একটা সেন্সেশন এলো, ধরো একটা মশা বসেছে, ঠিক আছে। স্কিনের ওপরে একটা মশা বসেছে, মশাটা তোমাকে কামড়াচ্ছে, তুমি সেই সেন্সটা পেলে। তখনই কি হবে, এই সেন্সটাই স্কিনের মাধ্যমে অ্যাফারেন্ট নিউরন দিয়ে কোথায় চলে যাবে তোমার ব্রেনে সিগন্যাল গেল, এবং ব্রেন থেকে আবার সেখান থেকে তোমাকে সিগন্যাল কি পাঠাবে, যে মশাটাকে মারতে হবে বা হাতটা সরিয়ে নিতে হবে, এরকম কিছু। সেই যে সিগন্যালটা আসবে ফেরত, সেই সিগন্যালটা চলে আসবে কি দিয়ে? সেটা আসবে ইফারেন্ট নিউরন বা ইফারেন্ট নার্ভ দিয়ে, ঠিক আছে। তাহলে যেটা থেকে সেন্সেশনটা স্কিন থেকে বা সেন্স অর্গান থেকে বা রিসেপ্টর থেকে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে পৌঁছচ্ছে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট। এবং অ্যাফারেন্ট পৌঁছানোর পরে সেখান থেকে যে রেসপন্সটা ফেরত আসছে, সেই রেসপন্সটা আসছে ইফারেন্টের মাধ্যমে। বেশ, তাহলে অ্যাফারেন্ট নিউরন ক্যারি করে রিসেপ্টর থেকে সিএনএস এ এবং ইফারেন্ট নিউরন ক্যারি করে সিএনএস থেকে রিসেপ্টর। এটা আমাদের রিসেপ্টর, তাহলে সিএনএস থেকে রিসেপ্টরে ক্যারি করছে ইফারেন্ট নার্ভ। তাহলে এখানে আমাদের কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে ছিল অ্যাফারেন্ট নিউরন কোথা থেকে কোথায় ক্যারি করে। তাহলে অ্যাফারেন্ট নিউরন কোথা থেকে ক্যারি করলো? রিসেপ্টর থেকে সিএনএস এ, ঠিক আছে। তাহলে এখানটা অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন,
আইডেন্টিফাই দ্য পার্ট অফ ব্রেন দ্যাট কন্ট্রোলস দ্য মেনটেনেন্স অফ পশ্চার, অর্থাৎ মেনটেনেন্স অফ পশ্চার, ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম এটা কোন পার্ট অফ ব্রেনটা কন্ট্রোল করছে। এখানে অপশন রয়েছে ডাইনসেফালন, সেরিব্রাম, ব্রেনস্টেম এবং সেরিবেলাম। আমাদের বডিতে পশ্চার, ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম এগুলো কন্ট্রোল কে করে? এগুলো করে সেরিবেলাম কন্ট্রোল করে, ঠিক আছে। তাহলে বাকি পার্টগুলো, এই যে ব্রেনস্টেম, সেরিব্রাম বা ডাইনসেফালন, এই পার্টগুলো কি কাজ করে? প্রথমে আসছি ব্রেন স্টেমে। ব্রেন স্টেমের মধ্যে থাকে মিড ব্রেন, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা, এই তিনটে পার্ট থাকে। তার মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, কারণ মেডুলা অবলঙ্গাটা কি করে? আমাদের যে রেসপিরেটরি সেন্টার রয়েছে, কার্ডিয়াক সেন্টার রয়েছে, ভমিটিং এর সেন্টার রয়েছে, এগুলো সমস্ত কন্ট্রোল করছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে আমাদের বডিতে মেডুলা অবলঙ্গাটা যদি কোনোভাবে ইনজিওর্ড হয় বা অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু আমাদের রেসপিরেশন, কার্ডিওভাস্কুলার সিস্টেম সমস্তটাই অল্টার হয়ে যাবে এবং সমস্তটাই অ্যাফেক্টেড হবে। তাহলে মেডুলা অবলঙ্গাটা আমাদের ব্রেনের একটা মোস্ট ভাইটাল পার্ট, ঠিক আছে। তাহলে ব্রেন স্টেমের মধ্যে যদি মেডুলা অবলঙ্গাটা অ্যাফেক্টেড হয়, তাহলেই রেসপিরেটরি সেন্টার, কার্ডিয়াক ভাস্কুলার সেন্টার এগুলো সমস্ত ডিসব্যালেন্স হয়ে যাবে। এরপরে দেখো সেরিব্রাম। সেরিব্রাম আমাদের ব্রেনের একটা অনেকটা বড় পার্ট, অর্থাৎ লার্জেস্ট পার্টও আমরা বলতে পারি, এবং এটা দুটো ভাগে ভাগ, অর্থাৎ একটা লেফট হেমিস্ফিয়ার এবং একটা রাইট হেমিস্ফিয়ার। এই যে দুটো হেমিস্ফিয়ার আছে, আমরা জানি অপোজিট সাইডের বডি কন্ট্রোল করে অপোজিট হেমিস্ফিয়ার, অর্থাৎ রাইট সাইড অফ বডি কন্ট্রোল করবে লেফট হেমিস্ফিয়ার, লেফট সাইড অফ বডি কন্ট্রোল করবে রাইট হেমিস্ফিয়ার, ঠিক আছে। যেটা দেখে আমরা বুঝতে পারি সিভি এটা, অর্থাৎ যদি রাইট সাইডে প্যারালাইসিস হয় তাহলে বুঝবো যে লেফট সাইডের ব্রেনটা অ্যাফেক্টেড হয়েছে। বেশ, আচ্ছা। এরপরে যদি বলি যে সেরিব্রামের মোস্ট ভাইটাল পার্টগুলো কি কি রয়েছে, যেমন ধরো ভিজুয়াল এরিয়া রয়েছে, সেটা অক্সিপিটাল লোবে রয়েছে, অলফ্যাক্টরি এরিয়া রয়েছে, টেম্পোরাল লোবে রয়েছে, গ্যাস্ট্রেটরি এরিয়া রয়েছে, সেটা প্যারাইটাল লোবে রয়েছে। এছাড়াও তোমার এখানটায় থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলো রয়েছে। থ্যালামাসের যদি মেন কাজ বলো, থ্যালামাসের কাজের ক্ষেত্রে সেখানটা একটা রিলে সেন্টার হিসেবে কাজ করে, সমস্ত ইনফরমেশনে যা যা ইনফরমেশন আসছে থ্যালামাস কি করছে? রিলে করছে। আর হাইপোথ্যালামাসের একটা ভেরি ভাইটাল কাজ হচ্ছে যে আমাদের বডি টেম্পারেচার রেগুলেশন করা। এছাড়াও আরো অনেক ছোট ছোট কাজ রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের সেরিব্রামের মধ্যে বেজাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম এগুলো সমস্ত। তাহলে এগুলোরও আলাদা আলাদা ফাংশন রয়েছে। এরপরে যদি বলো ডাইনসেফালন, ডাইনসেফালনের মধ্যে কি পড়ে বলো তো? ডাইনসেফালনের মধ্যে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস এই দুটো পার্ট পড়ে, ঠিক আছে। তাহলে সেরিব্রামেরই দুটো পার্ট থাকে। সেরিব্রামকে যদি আমরা ভাগ করি, সেখানেও টেলেনসেফালন, ডাইনসেফালন এইভাবে করে ভাগ করা হয়, এবং এই ডাইনসেফালনের ভাগই হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, ঠিক আছে। তাহলে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের কাজ একটু করে বললাম। তাহলে প্রত্যেকটা ব্রেনের যে স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ আমরা যে নার্ভাস সিস্টেমকে ভাগ করছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরালটা ধরে নাও সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, অ্যাফারেন্ট, ইফারেন্ট এইসব দিয়ে চলে যাচ্ছে। বাকি যে মেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেন এবং স্পাইনাল কর্ড রয়েছে, সেই ব্রেনের মধ্যে আমরা ব্রেনটাকে অনেক ভাগে ভাগ করতে পারি, যেমন একটা ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন এইভাবে ভাগ করতে পারি। তারপরে তোমার সেরিব্রাম, সেরিবেলাম, ব্রেন স্টেম এইভাবে ভাগ করতে পারি। তো বিভিন্ন রকম ভাবে ক্লাসিফিকেশন রয়েছে, এবং সেই ক্লাসিফিকেশনের প্রত্যেকটা পার্ট, অর্থাৎ ব্রেনের প্রত্যেকটা পার্টের ফাংশন, সেই ফাংশনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ভাবে কোশ্চেনের মধ্যে আসে। তাহলে প্রত্যেকটা পার্টের কাজ তোমাকে কিন্তু একটু মুখস্থ করে রাখতে হবে। তোমরা ছবি এঁকে এঁকে মুখস্থ করতে পারো, তোমরা চার্টে লিখে মুখস্থ করতে পারো, ঠিক আছে। তাহলে এটা একটুখানি দেখে রেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার? ব্লাড ব্রেন ব্যারিয়ার কি এবং তার ফাংশন কি? কি রয়েছে দেখো অপশনগুলো। ইট ট্রান্সমিটস ইলেকট্রিক্যাল সিগন্যালস বিটুইন নিউরনস, তাহলে দুটো নিউরনের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ট্রান্সমিট করছে। ইট প্রোটেক্টস দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে প্রোটেক্ট করছে। ইট সাপ্লাইজ নিউট্রিয়েন্টস হোয়াইল প্রিভেন্টিং হ্যাজার্ডাস কেমিক্যালস ফ্রম রিচিং দ্য ব্রেন, অর্থাৎ একটা নিউট্রিশন সাপ্লিমেন্ট দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে হ্যাজার্ডাস কেমিক্যাল যাতে না প্রবেশ করতে পারে ব্রেনের মধ্যে সেটাকে খেয়াল রাখছে। আর একটা হচ্ছে প্রোভাইডস অ্যানাদার লেয়ার অফ সিএসএফ, সিএসএফ এর একটা অ্যানাদার লেয়ার। তাহলে ব্লাড ব্রেন বেরিয়ার বলতে আমরা বুঝি যেটা, এখানে কথার মধ্যে দেখো বেরিয়ার রয়েছে, বেরিয়ার বলতে আমরা কি বুঝি? যে বাধা দেয়, তাই তো। তো ব্লাড ব্রেন বেরিয়ারটা কিরকম? ব্লাড এবং ব্রেন তার মধ্যে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। ব্লাড ব্রেন বেরিয়ার কি করছে? অপশন সিতে যেটা লেখা রয়েছে, অর্থাৎ নিউট্রিয়েন্ট এবং আরো যে প্রয়োজনীয় সাবস্টেন্স গুলো রয়েছে সেগুলোকে ব্রেনে সাপ্লাই দিচ্ছে, কিন্তু কোনো টক্সিন মেটেরিয়াল, কোনো ধরো ইনফেকশন হয়েছে, সেটাকে হঠাৎ করেই কিন্তু ব্রেনে প্রবেশ করতে দেবে না।
ঠিক আছে। ব্রেনে ইনফেকশন বা ধরো এনসেফালোপ্যাথি হয় বা এরকমের আরো কিছু মেনিনজাইটিস হচ্ছে, সেগুলো অনেকটা পরে, তার আগে অন্য আন্ডারলাইং অনেক কজ থাকে, যখন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার কন্ট্রোল করতে পারছে না তখন গিয়ে ওই জায়গাতে পৌঁছচ্ছে। আদারওয়াইজ আমাদের কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার কি করে ব্রেনের মধ্যে থেকে, মানে ব্রেনে যাতে কোনো টক্সিক বা কোনো হ্যাজার্ডাস মেটেরিয়াল না পৌঁছতে পারে সেটাকে কন্ট্রোল করে রাখে এই ব্লাড ব্রেন ব্যারিয়ার। ঠিক আছে। নেক্সট, the difference in voltage between the inside and outside of a resting cell is called, অর্থাৎ একটা রেস্টিং সেল রয়েছে, তার ভেতরের ভোল্টেজ এবং বাইরের ভোল্টেজের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটাকে আমরা কি বলবো? ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, অ্যাকশন পোটেনশিয়াল, রেস্টিং পোটেনশিয়াল। তাহলে এখানে বলাই রয়েছে যে রেস্টিং সেল, তাহলে রেস্টিং সেলের যখন ডিফারেন্স থাকছে ইনসাইড এবং আউটসাইডে তখন সেটাকে আমরা রেস্টিং পোটেনশিয়াল বলবো, এবং অ্যাক্টিভ যখন থাকছে তখন যে ডিফারেন্স থাকছে যার ফলে ট্রান্সমিট হচ্ছে ইনফরমেশনটা সেটাকে আমরা অ্যাকশন পোটেনশিয়াল বলে থাকি। ঠিক আছে। নেক্সট, দ্য হাইপোথ্যালামাস অ্যান্ড থ্যালামাস আর ইন দ্য, অলরেডি আমি এই কোশ্চেনটা বলে দিলাম, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস তাহলে কিসের পার্ট হলো? হাইপোথ্যালামাস থ্যালামাস হলো ডাইএনসেফালনের পার্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যানাটমি অফ দ্য ব্রেন। আচ্ছা, এখানটা একটা ছবি দেওয়া রয়েছে তোমাদেরকে একটুখানি বোঝানোর জন্য। আমি বলছিলাম যে ব্রেনটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ক্লাসিফাই করতে পারি। তো ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন এভাবেও করতে পারি। তাহলে টেলেনসেফালন, ডায়েনসেফালন, মেসেনসেফালন, মেটেনসেফালন এবং মাইলেনসেফালন এইভাবে আমাদেরকে ভাগ করতে হবে। আর যদি আমরা সেরিব্রাম, সেরিবেলাম এবং ব্রেনস্টেম এইভাবে ভাগ করি তাহলেও হয়। তাহলে এখানটায় দেখো আমি তোমাদের সেরিব্রাম, সেরিবেলাম এবং ব্রেনস্টেম এইভাবে বোঝাই, তাহলে সুবিধে হবে। কারণ কেন? এখানটায় অলরেডি সেরিবেলাম দেখা যাচ্ছে, তাহলে এই যে একটা মাথার পেছন দিকে ভায়োলেট কালারের পার্ট এটাকে আমরা সেরিবেলাম বলছি। এর সামনে এই যে এত বড় পার্ট দেখতে পাচ্ছ, এই পুরো বড় পার্টটা এটা হচ্ছে আমাদের সেরিব্রাম। কারণ আমি অলরেডি বললাম যে সেরিব্রাম সব থেকে বড় পার্ট, তাহলে পুরো ভাইটাল মানে সব থেকে বেশি জায়গা জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে সেরিব্রাম। সেরিব্রামের মধ্যে হেমিস্ফিয়ারে আমরা ভাগ করছি, রাইট হেমিস্ফিয়ার এবং লেফট হেমিস্ফিয়ার। এটা সাইড ভিউ, তাই জন্য লেফট রাইটটা আমরা বুঝতে পারছি না। সামনে থেকে দেখলে লেফট এবং রাইট সাইড যেরকম আমাদের ডান হাত এবং বাম হাত রয়েছে সেরকম ব্রেনেও রয়েছে রাইট এবং লেফট। এরপরে আমরা দেখো পুরো এই সেরিব্রামটাকে চারটে লোবে ভাগ করি। ফ্রন্টাল লোব রয়েছে, প্যারাইটাল লোব রয়েছে, অক্সিপিটাল লোব রয়েছে, টেম্পোরাল লোব রয়েছে। ঠিক আছে, এই লোবগুলো তোমরা সবাই জানো। আচ্ছা, এখানে দেখো কিছু প্রি সেন্ট্রাল জাইরাস রয়েছে এবং হ্যাঁ পোস্ট সেন্ট্রাল জাইরাস রয়েছে, অর্থাৎ সামনের দিকে যেগুলো থাকছে মাঝামাঝি যদি ভাগ করি আমরা, সেন্ট্রাল সালকাস দিয়ে ভাগ করা হচ্ছে মিডিলে, তার থেকে সামনের দিকে যেগুলো থাকছে সেগুলোকে প্রি সেন্ট্রাল জাইরাস বলছে, পেছন দিকে যেগুলো থাকছে সেগুলোকে পোস্ট সেন্ট্রাল জাইরাস বলছে। এবারে দেখো দুটো পার্ট রয়েছে, একটা রয়েছে জাইরাস এবং একটা থাকছে সালকাস। এখান থেকেও কোশ্চেন আসে জাইরাস কি এবং সালকাস কি। আমাদের ব্রেনের স্ট্রাকচারটাকে যদি তোমরা ভালো করে দেখো তাহলে এটা কিন্তু একটা স্মুথ সারফেস নয়, তাই না? স্মুথ সারফেস না হয় এখানে এরকম খাঁচকাটা এরকম ভাবে ব্রেনটা থাকে, অর্থাৎ ছোট জায়গার মধ্যে কোনো একটা বড় জিনিসকে যদি মানে চেপে ঢোকানো হয় তাহলে যেরকম ভাবে ভাঁজ পড়ে যায় সেরকমই আমাদের ব্রেনের অবস্থা, তাই না? তো বাইরে থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে প্রচুর ভাঁজ এবং খাঁজ রয়েছে। ঠিক আছে, তো এই যে ভাঁজগুলো রয়েছে যেগুলো ফোল্ড, অর্থাৎ ভেতর দিকে ঢুকে থাকছে কিছু জিনিস আর ওপর দিকে উঠে থাকছে কিছু জিনিস, যেই জিনিসগুলো মানে যেই পার্টটা ভেতর দিকে ঢুকে থাকছে এরকম ভাবে যদি আমি একটা স্ট্রাকচার করি, এরকম ভাবে যদি একটা স্ট্রাকচার করি, তাহলে ভেতরের দিকে যে ফোল্ডগুলো ঢুকে থাকছে, ফোল্ডগুলো যেগুলো ঢুকে থাকছে সেই যে ফোল্ড অর্থাৎ খাঁজগুলো, ডিপ্রেসড পার্টগুলো, সেইগুলোকে আমরা বলছি সালসি বা সালকাস। ঠিক আছে, সালকাস। যেই পার্টগুলো ভেতর দিকে ঢুকে থাকছে সেটাকে আমরা বলছি সালকাস। আর যেটা উপরের দিকে উঠে থাকছে, ভাঁজ হয়ে যেটা উপর দিকে উঠে থাকছে ফোল্ডস হিসেবে, সেটাকে আমরা বলছি জাইরাস। বুঝতে পারলে? তাহলে জাইরাস যেটা সেটা ওপরের পার্ট, আপওয়ার্ড পার্ট, এবং সালকাস যেটা সেটা হচ্ছে ভেতর দিকে যেটা ঢুকে রয়েছে ফোল্ড হয়ে সেই পার্টটা, ডিপ্রেসড পার্ট। ঠিক আছে, এটা হলো। তাহলে সেন্ট্রাল সালকাস রয়েছে, সেন্ট্রাল সালকাস অর্থাৎ ভেতরের মাঝখানে যে খাঁজটা তার সামনের দিকের গুলোকে আমরা প্রি সেন্ট্রাল জাইরাস বলছি, পেছনের দিকের গুলোকে আমরা পোস্ট সেন্ট্রাল জাইরাস বলছি। বেশ, যেগুলো সব থেকে বড় অর্থাৎ যেটা আমাদের সব থেকে বড় খাঁজ, ঠিক আছে, বড় বড় যে সালসি গুলো হয় বা সালকাস গুলো হয় সেগুলোকে আমরা ফিশার বলে থাকি। ঠিক আছে, সেরকমই একটা ফিশার এখানটায় রয়েছে, সিলভিয়ান ফিশার। তাহলে যেই সমস্ত সালসি গুলো বা সালকাস গুলো
ভেতর দিকে মানে একটু বড় সাইজের হচ্ছে, লার্জেস্ট সাইজের হচ্ছে, সেগুলোকে আমরা ফিশার বলছি। ঠিক আছে, সালসি সালকাস্ট এরকম কেন? সালসি যেটা সেটা হচ্ছে সিঙ্গেল ফর্ম, আর সালকাস্ট যেটা সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে, সেরকমই জাইরি এবং জাইরাস, জাইরি হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর জাইরাস হচ্ছে প্লুরাল ফর্ম। ঠিক আছে, আচ্ছা এগুলো হলো। এরপরে দেখো তাহলে এই বড় যে উপরের পার্টটা এটা হয়ে গেল সেরিব্রাম, আর এই নিচের যে ছোট্ট পার্টটা খোপার মতো, মাথার চুলের খোপার যেরকম হয় সেরকম ভাবে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে সেরিবেলাম। এবং এই সেরিবেলামের পেছন থেকে এবং এই সেরিব্রামের নিচ থেকে শুরু হয় এই যে হোয়াইট কালারের পার্টটা দেখছো, এটাকে দেখছো তোমরা স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এবং এই যে সেরিব্রাম রয়েছে তার মধ্যেকার যে পার্টটা রয়েছে এই সেরিবেলামের পেছন দিকে, সেটাকে আমরা বলছি ব্রেন স্টেম। ব্রেন স্টেম কিরকম? ব্রেন স্টেম হচ্ছে, ব্রেন স্টেমের মধ্যে আমরা কতগুলো পার্ট বললাম, মিড ব্রেন, পন্স, মেডুলা এরা রয়েছে, এবং এই ব্রেন স্টেম থেকেই পরবর্তী যে স্ট্রাকচারটা অর্থাৎ আমাদের স্পাইনাল কর্ড যেটা সেটা স্টার্ট হচ্ছে। বেশ, তাহলে আশা করছি একটুখানি হলেও বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন। Acetylcholine is a neurotransmitter that provides for communication between muscles and nerves. তাহলে অ্যাসিটাইলকোলিন একটা নিউরোট্রান্সমিটার যেটা মাসেল এবং নার্ভের মধ্যে কমিউনিকেশন করছে। When there is a problem with the interaction between acetylcholine and the acetylcholine receptor sites on the muscles, which condition can occur? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা রেসপন্স, একটা রিসেপ্টর রয়েছে এবং একটা রেসপন্স রয়েছে, সেটা যখন কমিউনিকেট করতে পারছে না, অ্যাসিটাইলকোলিন এবং তার রিসেপ্টরের মধ্যে যখন কমিউনিকেশন হচ্ছে না, তখন আমরা সেই কন্ডিশনটাকে কি বলছি? মাইস্থেনিয়া গ্র্যাভিস, বোটুলিজম, মাল্টিপল স্ক্লেরোসিস, এ অ্যান্ড বি। মাইস্থেনিয়া গ্রেভিস হলো এমন একটা ডিজিজ যেখানটায় অটো ইমিউন নিউরোমাস্কুলার ডিসঅর্ডার হয়। কি হয়? অটো ইমিউন নিউরোমাস্কুলার অটোইমিউন নিউরোমাস্কুলার ডিসঅর্ডার। ঠিক আছে, এখানটায় কি হয়? এই যে অ্যাসিটাইলকোলিন রয়েছে, অ্যাসিটাইলকোলিন কখনো হচ্ছে যে ডেফিসিয়েন্সি হচ্ছে অর্থাৎ কম হচ্ছে, বা কখনো কখনো এই যে রিসেপ্টর সাইট রয়েছে সেই রিসেপ্টর সাইটের মধ্যে কিছু ডিফেক্ট থাকছে। এর ফলে কি হয়? অ্যাসিটাইলকোলিনের ডেফিসিয়েন্সি হলেও ঠিকঠাক মতো রিসেপ্টর সাইটে রেসপন্স পৌঁছবে না, আর যদি রিসেপ্টর সাইটে প্রবলেম থাকে তাহলেও সিগন্যালটা ঠিক মতো পৌঁছবে না। ঠিক আছে, তো সেই কারণে মাইস্থেনিয়া গ্র্যাভিসের যে প্রবলেমটা হয় সেখানে আমরা দেখতে পাবো যে পেশেন্টের টোসিস হচ্ছে, অর্থাৎ আইলিড ড্রুপিং অফ আইলিড বলতে পারি আমরা, টোসিস দেখা যাচ্ছে, ডিপ্লোপিয়া দেখা যাচ্ছে অর্থাৎ ডাবল ভিশন দেখতে পাচ্ছি, ফেসিয়াল মাসেলস গুলোর উইকনেস হচ্ছে যার ফলে ফেসিয়াল এক্সপ্রেশন যেটা হয় সেটা প্রপার হচ্ছে না। আচ্ছা, এছাড়াও কখনো কখনো ল্যারিঞ্জিয়াল ইনভলভমেন্টও হয়ে যায়, তার ফলে চোকিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিসের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটা বলা রয়েছে এটার অ্যান্সার হবে মাইস্থেনিয়া গ্র্যাভিস। মাইস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে এই অ্যাসিটাইলকোলিন বা তার রিসেপ্টর সাইট দুজনের মধ্যে কারো একজনের ডেফিসিয়েন্সি বা ডেফিসিট থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Which of the following is a genetic disease that causes neurons in the brain to waste away and die? অর্থাৎ কোন জেনেটিক ডিজিজের ক্ষেত্রে ব্রেনের যে নিউরন গুলো সেগুলো ডেথ হয়ে যাচ্ছে, ওয়াস্ট অ্যাওয়ে বা মারা যাচ্ছে। ঠিক আছে, এখানে অপশন রয়েছে মাল্টিপল স্ক্লেরোসিস, পোলিও, এনসেফালাইটিস আর হান্টিংটনস ডিজিজ। মাল্টিপল স্ক্লেরোসিস যদি বলো, মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে একটা ডিমাইলিনেটিং ডিসঅর্ডার, অর্থাৎ মাইলিনেশন যে হয় সেই মাইলিনেশনটা হয় না। ঠিক আছে, যার ফলে ব্রেন এবং স্পাইনাল কর্ডের ডিমাইলিনেশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার এই ওয়াস্ট অ্যাওয়ে এবং ড্রাই এটার সাথে রিলেটেড নয়। বাকি রয়েছে পোলিও। পোলিও তো একটা ইনফেকশাস ডিজিজ যেখানটায় প্যারালাইসিস হয়ে যায় বলে আমরা জানি। এনকেফালাইটিস সেটাও একটা ব্রেনের ইনফ্লামেশন। আর হান্টিংটনস ডিজিজ যেটা রয়েছে, হান্টিংটনস ডিজিজের ক্ষেত্রে ব্রেনের যে সমস্ত নিউরনস গুলো রয়েছে সেগুলো ওয়াস্ট আউট হয়ে যায় বা ডেথ হয়ে যায়। ঠিক আছে, এবং এটা একটা অটোজোমাল ডমিনেন্ট নিউরোডিজেনারেটিভ ডিজিজ। ঠিক আছে, অটোজোমাল ডমিনেন্ট নিউরোডিজেনারেটিভ, নামের মধ্যেই রয়েছে দেখো, নিউরোডিজেনারেটিভ। ঠিক আছে, ডিজেনারেটিভ মানে ব্রেকডাউন হয়ে যাওয়া বা ওয়াস্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সেটা। তাহলে অটোজোমাল ডমিনেন্ট নিউরোডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে হান্টিংটনস ডিজিজ, যেখানটায় ব্রেনের নিউরনগুলো ওয়াস্ট হবে এবং ডাই হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Which part of the brain primarily responsible for processing emotion, particularly fear, and is considered a key component of the limbic system?
তাহলে লিম্বিক সিস্টেমের সাথে রিলেটেড এবং ইমোশন প্রসেস করছে ব্রেনের কোন পার্ট? হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, থ্যালামাস এবং সেরিবেলাম। লিম্বিক সিস্টেমের কথা যদি বলো, লিম্বিক সিস্টেম মেনলি আমাদের ইমোশন, মোটিভেশনাল বিহেভিয়ার এগুলোকে কন্ট্রোল করে, ঠিক আছে। এবং লিম্বিক সিস্টেমের যে মেন পার্টের মধ্যে পড়ে হিপোক্যাম্পাস, অ্যামিগডালা এবং সিঙ্গুলেট জাইরাস, ঠিক আছে। সিঙ্গুলেট জাইরাস, হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা, এই তিনটে হচ্ছে লিম্বিক সিস্টেমের মেন পার্ট। এছাড়াও আরো অনেক পার্ট রয়েছে ছোট ছোট, ঠিক আছে, এই তিনটে মেন। এবং এর মধ্যে যদি বলা হয় যে পার্টিকুলারলি ফিয়ার এবং ইমোশন প্রসেস করতে কে হেল্প করছে, তাহলে সেখানটায় অ্যান্সার হবে অপশন বি, অ্যামিগডালা। তাহলে হিপোক্যাম্পাস কি কাজ করছে? হিপোক্যাম্পাস মেনলি মেমোরির সাথে রিলেটেড, মেনলি মেমোরি, যেগুলো শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, এগুলোতে অ্যাসিস্ট করছে এবং এগুলোকে রিট্রাইভ করতে হেল্প করছে। তাহলে হিপোক্যাম্পাসের কাজ হচ্ছে মেমোরিটাকে কন্ট্রোল করা, আর অ্যামিগডালার কাজ হচ্ছে যে ইমোশনগুলোকে প্রসেস করা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, which area of the brain is responsible for the naming of objects? অর্থাৎ বিভিন্ন অবজেক্টসের যে নাম রয়েছে সেগুলোকে বুঝতে কে হেল্প করছে? প্রিফ্রন্টাল এরিয়া, প্যারাইটো অক্সিপিটো টেম্পোরাল এরিয়া, প্রিমোটর এরিয়া এবং ওয়ার্নিক্স এরিয়া। নেমিং অফ অবজেক্টের জন্য রেসপন্সিবল থাকে প্যারাইটো অক্সিপিটো টেম্পোরাল এরিয়া, ঠিক আছে। প্যারাইটো অক্সিপিটো টেম্পোরাল এরিয়া বিভিন্ন অবজেক্টসের নামকরণের জন্য বা কোনো কিছু মনে রাখার জন্য যে আমরা বিভিন্ন রকম নাম করি সেগুলোর জন্য কন্ট্রোলে রয়েছে প্যারাইটো অক্সিপিটো টেম্পোরাল এরিয়া। এছাড়াও রয়েছে একটা ইম্পর্টেন্ট রয়েছে এখানে ওয়ার্নিক্স এরিয়া। ওয়ার্নিক্স এরিয়া আমাদের ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনে স্পোকেন বা রিটেন ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা লিখছি বা বলছি সেগুলোর কম্প্রিহেনশন করতে হেল্প করে। এছাড়াও আরেকটা তোমরা পাবে ব্রোকাস এরিয়া। ব্রোকাস এরিয়া, ব্রোকাস এরিয়া কি করে? ব্রোকাস এরিয়া আমাদের স্পিচ প্রোডাকশন করে, অর্থাৎ আমি যে কথা বলছি, একটা রেকর্ডিং করছি তোমাদের জন্য, এই যে কথাগুলো বেরোচ্ছে সেটা বেরোচ্ছে আমার ব্রোকাস এরিয়া থেকে, ঠিক আছে। আমি যে কথাটা বলবো সেটা কম্প্রিহেনশন কে করছে? সেটা কম্প্রিহেনশন করছে ওয়ার্নিক্স এরিয়া, ঠিক আছে। এবং আমি নিজের জন্য কিছু মনে রাখার জন্য যদি কোনো কিছু নোট করি বা কোনো কিছু নাম দিচ্ছি সেটা কন্ট্রোল করবে কে? প্যারাইটো অক্সিপিটো টেম্পোরাল এরিয়া, ঠিক আছে। তাহলে স্পিচ প্রোডাকশন কে করলো? ব্রোকাস এরিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পজিটিভ ব্রুজিনস্কি সাইন মিন্স? ব্রুজিনস্কি সাইন আমরা কোথায় দেখতে পাই? মেনিনজাইটিসে দেখতে পাই। আর এটা কি সাইন থাকে তার সাথে? কার্নিং সাইন থাকে। তাহলে কার্নিং সাইন এবং ব্রুজিনস্কি সাইন দুটোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আগে তোমাদের এটা দেখাই আমি, কার্নিং সাইন এবং ব্রুজিনস্কি সাইন। ছবিটা দেখো, ফার্স্ট এটা রয়েছে কার্নিং সাইন। কি করছে? এই যে পাটা রয়েছে, নিটাকে প্রথমে আমরা 90 ডিগ্রিতে ফ্লেক্স করছি। ফার্স্টে নিটাকে 90 ডিগ্রিতে ফ্লেক্স করলাম, তারপরে হিপটাকে 90 ডিগ্রিতে ফ্লেক্স করলাম। প্রথমে পা, তারপরে হিপ। এরপরে যখন আমরা এই নিটাকে এক্সটেনশন করছি, মানে অর্থাৎ এটাকে আমরা সোজা করছি, ওপর দিকে তুলছি, অর্থাৎ এই পাটাকে আমি পুরো রাইট অ্যাঙ্গেল করতে চেষ্টা করছি 90 ডিগ্রি, তখন কি হচ্ছে? এই যে নিটা রয়েছে এটাতে এক্সটেনশনটা ঠিক মতো হচ্ছে না এবং পেইনফুল হচ্ছে, ঠিক আছে। এই যে নিয়ের এক্সটেনশনটা পেইনফুল হচ্ছে, এটাকে আমরা কার্নিং সাইন বলি, ঠিক আছে। আরেকটা রয়েছে ব্রুজিনস্কি সাইন। ব্রুজিনস্কি সাইনটা কিরকম? প্রথমে আমরা পেশেন্টকে সোজা হয়ে শোয়াচ্ছি, ঠিক আছে। এরপরে যখন আমরা পেশেন্টের মাথাটাকে ফ্লেক্স করব সামনের দিকে, মাথাটা যখন ফ্লেক্স করব তখন কি হবে? হিপ এবং নিয়েরও অটোমেটিক্যালি ফ্লেকশন হয়ে যাবে, অর্থাৎ পেশেন্ট এই হিপ বোন এবং নি বোন দুটোকেই অটোমেটিক্যালি ফ্লেক্স করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্রুজিনস্কি সাইন। তাহলে এখানে কিটা ছিল দেখো, অপশনগুলো কি কি ছিল? নেক ফ্লেকশন কজেস অ্যাডাকশন অ্যান্ড ফ্লেকশন মুভমেন্টস অফ দ্য লোয়ার এক্সট্রিমিটিস। তাহলে এটাই অ্যান্সার, তাই না? যখন আমরা নেক ফ্লেকশন করছি তখন এই যে লোয়ার এক্সট্রিমিটিস রয়েছে তার অ্যাডাকশন হচ্ছে এবং ফ্লেকশন মুভমেন্ট হচ্ছে, ফ্লেকশন হচ্ছে এবং অ্যাডাকশন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো ব্রুজিনস্কি সাইন। নেক্সট কোশ্চেন, হুইচ সেন্টেন্স ইজ ফলস অ্যাবাউট গুলেনবেরি সিনড্রোম? গুলেনবেরি সিনড্রোমের জন্য কোনটা ফলস? কি কি রয়েছে দেখো, ইট ইজ আ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ইট ইজ অ্যান ইনফ্লামেটরি ডিজিজ, it involves degeneration of myelin sheath, onset is very slow, months to years. তাহলে গুলেনবেরি সিনড্রোম সম্পর্কে যেটুকু আমরা জানি যে এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং এখানে ইনফ্লামেশন হয়। এক্ষেত্রে কি হয়? এই যে মাইলিন শীথগুলো রয়েছে সেগুলো ডিজেনারেশন হয়ে যায় এবং তার ফলে কি হচ্ছে? প্যারালাইসিস হয়, প্রোগ্রেসিভ প্যারালাইসিস, যেটা লোয়ার পার্ট অফ বডি থেকে শুরু হয় এবং খুব তাড়াতাড়ি
উপর দিকে প্রোগ্রেস করতে থাকে এবং অবশেষে দেখা যায় যে রেসপিরেটরি ফেলিওর অর্থাৎ লাংসের মাসেলস যখন উইকনেস হয়ে যাচ্ছে, যখন পেশেন্ট ব্রিদিং নিতে পারছে না, তখন আলটিমেটলি পেশেন্টের ডেথ হচ্ছে। ঠিক আছে, তো গুলেনবেরি সিনড্রোমের ক্ষেত্রে অনসেট ইজ ভেরি স্লো, মান্থস টু ইয়ার্স, এই অপশনটা ভুল রয়েছে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অপশন ডি, কারণ এখানটায় ফলস ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। When examining a patient who is paralyzed below the T1 level, the medical surgical nurse expects to find, অর্থাৎ T1 লেভেলের নিচে প্যারালাইসিস হয়েছে, তাহলে আমরা পেশেন্টের থেকে কি এক্সপেক্ট করব? ফ্ল্যাসিডিটি অফ দ্য আপার এক্সট্রিমিটিস, hyperreflexia and spasticity of the upper extremities, impaired diaphragmatic function requiring ventilator support, independent use of the upper extremities and efficient cuff. আমাদের যে থোরাসিক নার্ভ 1 রয়েছে T1, এই T1 নার্ভটা মেনলি আমাদের যে আপার লিম্ব রয়েছে সেটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এবং আপার লিম্বের সেন্সরি, মোটর, যা সমস্ত সেন্সেশনস রয়েছে সেগুলোকে কন্ট্রোল করছে T1 নার্ভ। তাহলে T1 এর নিচে, T1টা বাদ দিয়ে তার নিচে যখন প্যারালাইসিস হবে, তাহলে T1 এর ফাংশনগুলো আমার অ্যাক্টিভ থাকবে। তাহলে T1 এর ফাংশনের মধ্যে এখানে দেখো ফ্ল্যাসিডিটি বলেছে আপার এক্সট্রিমিটিজে, হাইপারডিফ্লেক্সিয়া, স্প্যাস্টিসিটি বলেছে, আর ইম্পেয়ার ডায়াফ্র্যাগমেটিক ফাংশন রিকোয়ারিং ভেন্টিলেটর। তাহলে এগুলো আমাদের প্রবলেম হবে না, কারণ আপার এক্সট্রিমিটিস, আপার লিম্বস এগুলোকে কন্ট্রোল T1 লেভেলই করে নিচ্ছে। তাহলে T1 লেভেলের যখন T1 এর নিচে যখন প্যারালাইসিস হবে, তখন নার্স কি দেখতে পাবে? ইন্ডিপেন্ডেন্ট ইউজ অফ দ্য আপার এক্সট্রিমিটিস অ্যান্ড এফিশিয়েন্ট কাপ, অপশন ডি। এখানটা অপশন ডি অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। A patient who has experienced a stroke is being monitored during the acute management phase. The clinician notes that the patient's ICP is 30 mm of Hg. Which of the following nursing intervention should be taken first? তাহলে আমরা একটা স্ট্রোকের পেশেন্ট পেয়েছি যার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট চলছে এবং সেই পেশেন্টের আইসিপি দেখা যাচ্ছে 30 মিলিমিটার অফ এইচজি। তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে? প্রথমেই আমাকে বলো, এই যে 35 মিলিমিটার অফ এইচজি আমার আইসিপি দেওয়া রয়েছে, এটা কি নর্মাল? 35 কি নর্মাল? আমরা জানি আমাদের যে নর্মাল আইসিপি থাকে সেটা থাকে ম্যাক্সিমাম 15 অবধি, তাই না? তাহলে 15 অবধি আমরা জানি নর্মাল থাকে। তাহলে 15 যখনই পেরিয়ে যাচ্ছে, 30 হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমার রিস্কের মধ্যে চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো কি করতে হবে আমাকে। গিভ ট্রেন্ডেলেনবার্গ পজিশন টু দ্য পেশেন্ট। ট্রেন্ডেলেনবার্গ পজিশন অর্থাৎ যে ক্ষেত্রে মাথার দিকটা নিচের দিকে থাকছে। মাথার দিকটা যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আরো বেড়ে যাবে, বরং কমবে না, তাই না? তাহলে এটা আমরা করব না, এখানে অপশন এটা ভুল হলো। অবটেন ভাইটাল সাইন্স এন্ড মেজার ইউরিন আউটপুট। ভাইটাল সাইন্স দেখা এবং ইউরিন আউটপুট মেজার করা এটা কিন্তু একটা নর্মাল ফিনোমেনা, এটার সাথে আইসিপির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আইসিপিটা দেখতে হবে, আইসিপি বেড়ে গেছে বলে আমি এই জিনিসগুলো দেখছি, এটা কিন্তু হয় না, তাই না? অ্যাসেস দ্য লেভেল অফ কনসাসনেস। লেভেল অফ কনসাসনেস আমরা দেখতে পারি, কিন্তু আইসিপি যখন ইনক্রিজ করছে তখন আমাদের ইমিডিয়েটলি আইসিপি ইনক্রিজ করার জন্য লেভেল অফ কনসাসনেসটা আমরা পরেও দেখতে পারি, মানে এটা আর্জেন্ট নয়। ঠিক আছে, রেজ দ্য হেড অফ দ্য বেড টু 30 ডিগ্রি। 30 ডিগ্রি হেড রেজ যদি আমরা করি, অর্থাৎ ট্রেন্ডেলেনবার্গের অপোজিট, তাহলে আইসিপিটা কমানোর সম্ভাবনা রয়েছে। তাহলে যে ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে যে নার্সিং ইন্টারভেনশন এবং টেকেন ফার্স্ট, প্রথমেই আমাকে কি করতে হবে? আগে পেশেন্টকে এই যে আইসিপিটা ইনক্রিজ করেছে সেটাকে কমানোর একটু ব্যবস্থা করে দিতে হবে। সেটা হয়ে গেলে তারপরে আমরা লেভেল অফ কনসাসনেসটাকে মেজারমেন্ট করব। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন। দ্য নার্স ইজ টিচিং আ গ্রুপ অফ পেশেন্ট রিগার্ডিং দ্য প্রিভেনশন অফ ফুড আলসার। হুইচ অফ দ্য ফলোইং শুড বি এম্পাসাইজড ইন টিচিং? তাহলে ফুড আলসার যাতে না হয় সেই জন্য আমরা একটা গ্রুপ অফ পেশেন্টকে টিচিং দিচ্ছি, হেলথ এডুকেশন দিচ্ছি। আমরা কি সের ওপরে এমফাসিস দেব? ওয়াশ অ্যান্ড ইন্সপেক্ট অল সারফেসেস অফ দ্য ফিট ডেলি, অর্থাৎ প্রত্যেক দিন আমরা ভালো করে পাটাকে অবজার্ভ করব, ইন্সপেক্ট করব প্রত্যেকটা সারফেস। এটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি রয়েছে দেখো, কাট দ্য টোনেল বাই রাউন্ডিং দ্য এজেস, অর্থাৎ আমরা নখ কাটছি রাউন্ড করে, এজগুলোকে রাউন্ড করে করে। আমাদের এজগুলো কিন্তু সোজা থাকে, ঠিক আছে, সেখানটা যদি রাউন্ড করি তাহলে সেটা একটু বেশি হতে পারে। এবং এক্ষেত্রে আমার টোনেলের মানে নখ কাটার জন্যে এমফ্যাসিস দেওয়া বা নখ কাটার জন্য সেটাকে টিচিং এর মধ্যে ইনক্লুড করা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়। ঠিক আছে, আচ্ছা, ট্রিট স্মল কাটস প্রম্পটলি বাই ডিসইনফেকশন উইথ আয়োডিন, অর্থাৎ যখনই কোনো স্মল কাট হবে তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি করব? ওটাকে ডিসইনফেকশন করে দেব আয়োডিন দিয়ে।
আচ্ছা, ইউজ হট ওয়াটার বটলস টু ওয়ার্ম ফিট ইন উইন্টার টু ইমপ্রুভ সার্কুলেশন, অর্থাৎ উইন্টারের সময় আমরা হট ওয়াটার বটল ইউজ করব ব্লাড সার্কুলেশনটাকে প্রমোট করার জন্যে। এখানে যে চারটে অপশন রয়েছে, প্রত্যেকটা অপশনই যেন প্রথমবার পড়লে মনে হবে ঠিকই রয়েছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে ছোট ছোট ভুল রয়েছে, ঠিক আছে। যেমন যদি লাস্ট অপশনটা ধরো, হট ওয়াটার বটলস ইউজ করছি আমরা ফিটটাকে ওয়ার্ম করার জন্য উইন্টার সিজনে এবং সার্কুলেশন ইমপ্রুভ করার জন্য। এখানে আমরা কোন পেশেন্টদেরকে টিচিং দিচ্ছি, যে সমস্ত পেশেন্টদের একটু ফুড আলসার ডেভেলপ করার চান্সেস রয়েছে। তাহলে এই ফুড আলসার ডেভেলপ করার চান্সেস কাদের থাকে, যাদের নিউরোপ্যাথি রয়েছে। তাহলে নিউরোপ্যাথি যাদের রয়েছে সেই সমস্ত পেশেন্টদেরকে যদি আমরা ওয়ার্ম ফিটে মানে ওয়ার্ম ওয়াটার দিই বা গরম সেঁক দিই, তাহলে সেক্ষেত্রে তো আরো বেশি করে তোমার বার্ন হওয়ার সম্ভাবনা থাকবে বা ব্লাড সার্কুলেশনটা গন্ডগোল হয়ে যাবে। তাহলে এই অপশন ডি যেটা রয়েছে, এটা কিন্তু ফুড আলসার প্রোন পেশেন্টদের জন্য নয়, ঠিক আছে। এমনি নর্মাল যদি কোনো মানুষ হয় তার জন্য এটা হয়তো ভালো লাগবে, কিন্তু ফুড আলসার যে সমস্ত পেশেন্টদের প্রোন রয়েছে, যেমন ডায়াবেটিক, নিউরোপ্যাথি, এই সমস্ত পেশেন্টদের জন্য এই জিনিসটা নয়, ঠিক আছে। এখানে রয়েছে ট্রিট স্মল কাটস প্রম্পটলি। স্মল কাট যেটা হবে সেটা আমরা অবশ্যই প্রম্পটলি ট্রিট করব, কিন্তু সেটা কি আয়োডিন দিয়ে করব? আয়োডিন কিন্তু স্কিনের জন্য রেকমেন্ডেড নয়, ঠিক আছে। তো প্রোভিডিন আয়োডিন দিয়ে আমরা কিন্তু ড্রেসিং করব না, ঠিক আছে, তাহলে এটাও ভুল। আর টোনেলের ব্যাপারটা তো বললামই, টোনেলটা অতটাও ইম্পর্টেন্ট নয়। আর তাছাড়া যদি আমরা এরকম রাউন্ড এজ করে করে নেল কাট করি, তাহলে সেক্ষেত্রে ইনগ্রোন যে টোনেল হয় না, ইনগ্রোন টোনেলের একটা সম্ভাবনা থাকে, সেই জন্য এজেস গুলোকে আমরা রাউন্ড করব না, ঠিক আছে। তাহলে এখানটায় প্রপার অপশন যদি বলো সেটা হচ্ছে অপশন এ, যেখানে প্রত্যেক দিন ওয়াশ করব এবং সারফেসটাকে ইন্সপেক্ট করব, ঠিক আছে। এইরকম যখন ব্রড কোশ্চেন থাকে না, একটুখানি বড় বড় টাইপের দেখতে, তখন কোশ্চেন গুলোকে 2বার 3বার 4বার অব্দি পড়বে, ঠিক আছে। কোশ্চেন দেখবে যে প্রথমবার পড়লে একরকম অ্যান্সার বেরোচ্ছে, 2বার 3বার 4বার পড়লে তুমি সেখান থেকে যেগুলো বাদ দেওয়া সেগুলোকে বাদ দিতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য কোশ্চেন ভালোভাবে পড়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, বিটা থ্যালাসেমিয়া ইজ এন অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। বেশ, তারপরে কি বলছে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই রিডিউসড হিমোগ্লোবিন লেভেলস ইন দ্য বডি অ্যান্ড ইজ অলসো নোন অ্যাজ। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যে ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়, এবং সেটাকে আমরা কি বলি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, পুলিশ অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে বিটা থ্যালাসেমিয়া যেটা হচ্ছে সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা কেন কমে যায়, আর হচ্ছে যে বাকি যে অ্যানিমিয়া গুলো রয়েছে সেগুলোতে কি হয়। এখানে দেখো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেটা রয়েছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলতে আমরা জানি যেটা যে বোন ম্যারো, অর্থাৎ যেখান থেকে তৈরি হচ্ছে ব্লাড সেলটা, সেই বোন ম্যারোটারই একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। এবং এটাকে আমরা বোন ম্যারো অ্যাপ্লাসিয়াও বলতে পারি, যে ক্ষেত্রে বোন ম্যারোটার ডিফেক্ট থাকার জন্য যে ব্লাড সেল প্রোডাকশন হচ্ছে, সেই ব্লাড সেলের প্রোডাকশনটা এনাফ হয় না, তার জন্য অ্যানিমিয়া হয়। আর সিকেল সেল অ্যানিমিয়া যেটা, সিকেল সেল অ্যানিমিয়াতে ব্লাডের যে শেপগুলো কাস্তের মতো হয়ে যায়, যার ফলে ব্রেকডাউনটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আর হিমোলাইটিক অ্যানিমিয়া যেটা হয়, হিমোলাইটিক অ্যানিমিয়াটাও এক ধরনের লাইসিস, অর্থাৎ যখন বেশি করে ব্রেকডাউন হয়ে যাচ্ছে তখন সেটাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলি। কিন্তু বিটা থ্যালাসেমিয়াতে যে ব্লাডের হিমোগ্লোবিনটা কমে, সেটাকে আমরা কুলিস অ্যানিমিয়া বলে থাকি। যেহেতু বিটা থ্যালাসেমিয়া মেনশন করেছে, সেই জন্য এটা কুলিস অ্যানিমিয়াটা অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সাডেনলি আ নার্স notices that blood is coming from her friend's nose when traveling in a bus. What line of management that the nurse can use in this situation? তাহলে নার্স হঠাৎ করে দেখতে পেলো যে তার ফ্রেন্ডস এর নোজ থেকে ব্লিডিং হচ্ছে, অর্থাৎ নোজ ব্লিড করছে, অর্থাৎ এপিস্ট্যাক্সিস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি হবে? এপিস্ট্যাক্সিস এর ম্যানেজমেন্ট, ডু নট টাচ দ্য নোজ অ্যান্ড ইমিডিয়েটলি গো টু দ্য হসপিটাল। তাহলে যেখানটা থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে আমরা প্রথমেই কম্প্রেস করে ব্লিডিংটাকে বন্ধ করতে হবে, তাহলে পিঞ্চ দ্য নোজ হবে অ্যান্সারটা, মানে অপশনটা হবে পিঞ্চ দ্য নোজ, এখানটায় সেটা নয়, তাহলে এইটা ভুল। পিঞ্চ দ্য নোজ উইথ স্টেরাইল গজ। আচ্ছা, বাসের মধ্যে মানুষটা স্টেরাইল গজ কোথা থেকে পাবে? পাবে না নিশ্চয়ই, তাহলে কি নাকটা পিঞ্চ করবে না? তাহলে এই অপশনটাও ভুল। পিঞ্চ দ্য নোজ অ্যান্ড মুভ ফরওয়ার্ড, নোজ পিঞ্চ করে সামনের দিকে বেন্ড করবে। আর একটা অপশন রয়েছে নোজ পিঞ্চ দ্য নোজ অ্যান্ড মুভ ব্যাকওয়ার্ড, তাহলে একটাই রয়েছে ফরওয়ার্ড আর একটা রয়েছে ব্যাকওয়ার্ড, কোনটা অ্যান্সার হবে দুটোর মধ্যে একটা? দেখো,
ফরওয়ার্ড বেন্ডিং করলে কি হয়, যেটা নোজ থেকে সিক্রেশনস আসছে সেটা নিচের দিকে নামবে এবং নিচের দিকে পড়ে যাবে। আর ব্যাকওয়ার্ড যদি বেন্ডিং করি তাহলে কি হবে, ওই যেটা ব্লিডিংটা নিচের দিকে আসছিল সেটা বেরোতে না পেরে ওখানেই রয়ে যাবে এবং সেটা গলার দিকে যাবে, অর্থাৎ পেশেন্টের চোখ হওয়ার বা অ্যাসপিরেট করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, সেই কারণে আমরা কি করি, পিঞ্চ দ্য নোজ অ্যান্ড মুভ ফরওয়ার্ড, সামনের দিকে যদি আমরা ঝুঁকিয়ে দিই তাহলে যেটা ব্লিডিং আসছে সেই ব্লিডিংটা সামনের দিকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, which of the following statement is correct about cerebrospinal fluid and in acute bacterial meningitis? acute bacterial meningitis এর ক্ষেত্রে cerebrospinal fluid টা বলতে মানে তার জন্য কি কারেকশন? cerebrospinal fluid, protein content is increased, glucose content is increased, cell count is decreased, pressure is decreased। এটা একটুখানি তোমরা মনে রাখবে, যখন অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়, অ্যাকিউট ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে প্রোটিন কন্টেন্টটা ইনক্রিজ করে যায়। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, several clients are admitted to the emergency department with brain injuries as a result of an automobile collision। আচ্ছা, the nurse concludes that the client with an injury to which part of the brain will most likely not survive। কোন ক্ষেত্রে আমরা দেখবো যে পেশেন্ট সার্ভাইভ করবে না? তাহলে এখানে কি কি রয়েছে দেখো, পন্স, মেডুলা, মিডব্রেন এবং থ্যালামাস। এটার অ্যান্সারটা কিন্তু আমি প্রথমের দিকেই দিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে যখন রেসপিরেটরি সেন্টার, কার্ডিওভাস্কুলার সেন্টার এগুলোর কন্ট্রোল সেন্টারটা যখন অ্যাফেক্টেড হবে তখন আমরা পেশেন্টকে সার্ভাইভ করাতে পারবো না। তাহলে সেগুলোকে কন্ট্রোল করে বলেছিলাম, সেগুলোকে কন্ট্রোল করে মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার কি হবে, মেডুলা, কারণ সেক্ষেত্রে পেশেন্টের মেডুলাতে অ্যাফেক্টেড হয়েছে, যেটা রেসপিরেটরি সেন্টারও কন্ট্রোল করতে পারবে না এবং কার্ডিওভাস্কুলার সেন্টারও কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, তাহলে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আফটার সাস্টেনিং আ হেড ট্রমা আ ক্লায়েন্ট রিপোর্টস হিয়ারিং রিঙ্গিং নয়েজেস। অর্থাৎ পেশেন্ট যে রয়েছে সে কি শুনতে পাচ্ছে, রিঙ্গিং নয়েজেস। দ্য নার্স কনসিডার্স দ্যাট অ্যান ইনজুরি টু হোয়াট পার্ট অফ দ্য বডি ইজ লাইকলি টু কজ দিস ক্লিনিক্যাল ইন্ডিকেটর। তাহলে নার্স কনক্লুড করছে যে বডির কোন পার্টটা যদি অ্যাফেক্টেড হয় তাহলে এরকমের সমস্যা হতে পারে। ফ্রন্টাল লোব, অক্সিপিটাল লোব, সিক্সথ ক্রেনিয়াল নার্ভ বা অ্যাবডুসেন্ট এবং এইথ ক্রেনিয়াল নার্ভ বা ভেস্টিবিউলো কক্লিয়ার। তাহলে এখানটায় কিটার সমস্যা হচ্ছে, দেখো এখানে সমস্যা হচ্ছে কানে শোনা নিয়ে, তাই তো, হিয়ারিং ডিফিকাল্টি। হিয়ারিং ডিফিকাল্টি কখন হয়, হিয়ারিং এর জন্য আমাদের একটা ডেডিকেটেড নার্ভ রয়েছে, সেটা হচ্ছে অডিটরি নার্ভ, এবং আরো একটা নার্ভ রয়েছে ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ, সে কি করে আমাদের এই যে হিয়ারিং, ব্যালেন্স এগুলোকে মেনটেন করে। ভেস্টিবিউলো কক্লিয়ারের মধ্যে দু রকমের নার্ভ রয়েছে, একটা রয়েছে কক্লিয়ার এবং আরেকটা রয়েছে ভেস্টিবিউলার। কক্লিয়ার নার্ভ যেটা রয়েছে, কক্লিয়া আমরা জানি যে ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে, তাই তো, তাহলে ব্যালেন্স মেনটেন করার জন্য কক্লিয়ার নার্ভ হলো। ভেস্টিবিউলার নার্ভ যেটা রয়েছে, ভেস্টিবিউলার নার্ভ মেনলি আমাদের যে বডি মোশন, ঠিক আছে, বডি মোশনটাকে কন্ট্রোল করে, ডিটেক্ট করতে পারে, অ্যাকচুয়ালি মোশনটাকে ডিটেক্ট করতে পারে। এবং এই ভেস্টিবিউলো কক্লিয়ার নার্ভ যখন দুজনে একসঙ্গে থাকছে, যেটা ক্রেনিয়াল নার্ভ 8, সেটা কি করছে, আমাদের যে সাউন্ড, ব্যালেন্স এই ইনফরমেশন গুলোকে ইনার ইয়ার থেকে ব্রেনে ট্রান্সমিট করছে। ঠিক আছে, তো যখন আমার পেশেন্ট রিঙ্গিং নয়েজ শুনতে পাচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে এই ভেস্টিবিউলো কক্লিয়ার যে নার্ভ রয়েছে এই নার্ভটার মধ্যে কিছু ড্যামেজ হয়েছে। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, when completing a neurological assessment, the nurse determines that a client has a positive Romberg test. Which finding supports the nurse's conclusion? Positive Romberg sign পেশেন্টের দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে নার্স কি কনক্লুড করবে? রমবার্গ টেস্ট আমরা করে থাকি কিসের জন্য? ব্যালেন্স পেশেন্টের রয়েছে কিনা সেটাকে চেক করার জন্য। ঠিক আছে, অর্থাৎ বডি ব্যালেন্স পেশেন্টের ঠিক আছে কিনা, কন্ট্রোলড এর মধ্যে আছে কিনা সেটা চেক করার জন্য আমরা রমবার্গ টেস্ট করে থাকি। তাহলে এখানটায় অপশন দেখো, ইনএবিলিটি টু স্ট্যান্ড উইথ ফিট টুগেদার হোয়েন আইজ আর ক্লোজড। এটা তো ঠিকই আছে, যখন চোখ বন্ধ করবে তখন সোজা হয়ে দাঁড়াতে পেশেন্ট পারবে না। ঠিক আছে, রমবার্গ টেস্টে এটা যখন পজিটিভ হবে তখন এটা ঠিক রয়েছে। আর কি রয়েছে, ফ্যানিং অফ টোজ হোয়েন দ্য সোল অফ দ্য ফুট ইজ ফার্মলি স্ট্রোক। এটা আমরা করি না, ফ্যান মানে টোজ এর ওপরে স্ট্রাইক আমরা করছি না, এটা ভুল রয়েছে। ডাইলেটেশন অফ পিউপিল হোয়েন ফোকাসিং অফ এন অবজেক্ট ইন দ্য ডিস্টেন্স, এটাও ভুল। ডাইলেটেশন অফ পিউপিল হোয়েন ফোকাসিং অফ এন অবজেক্ট, আচ্ছা দুটো অপশন সেম হয়ে গেছে। যাই হোক, একটা ফ্যানিং অফ টোজ ছিল, ডাইলেটেশন অফ পিউপিলস ছিল, আর একটা মুভমেন্ট অফ আইস ছিল।
যাই হোক, তো যখন পজিটিভ রম্বাক টেস্ট ছিল, পজিটিভ রম্বাক টেস্টের ক্ষেত্রে কি হয়, যখন আমরা পেশেন্ট যখন হেঁটে চলছে চোখ বন্ধ করে, তখন কিন্তু পেশেন্ট আর ব্যালেন্স মেনটেন করতে পারছে না। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের অপশন এ। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন এ, ইনএবিলিটি টু স্ট্যান্ড উইথ ফিট টুগেদার হোয়েন আইজ আর ক্লোজড। আমরা ব্যালেন্স চেক করার জন্য রম্বাক টেস্ট করে থাকি। Next question, a nurse identifies which clinical indicator of parasympathetic dominance in a client under stress। তাহলে পেশেন্ট যখন স্ট্রেসে রয়েছে তখন আমরা কি দেখতে পাবো? কনস্টিপেশন, গুজবাম্পস, এক্সেস এপিনেফ্রিন সিক্রেশন, ইনক্রিজড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিক্রেশনস। যখন পেশেন্টের প্যারাসিম্প্যাথেটিক ডমিনেন্স হবে, অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ থাকবে, তখন এখানটায় ইনক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিক্রেশনস হবে। ঠিক আছে, কনস্টিপেশন হবে না, ঠিক তার অপোজিট লুজ মোশন, গুজবাম্পস হয় না, আচ্ছা এক্সেস ইপিনেফ্রিন সিক্রেশনও হয় না। যখন প্যারাসিম্প্যাথেটিক ডমিনেন্স হচ্ছে তখন ইনক্রিজ জিআই সিক্রেশনস হচ্ছে। Next question, after a head injury a client develops a deficiency of antidiuretic hormone, অর্থাৎ ADH হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে। What should the nurse consider about the response to secretion of ADH before assessing the client? তাহলে ADH এর সিক্রেশন যদি কম হয় তাহলে কি ধরনের রেসপন্স আমরা পেশেন্টের থেকে আশা করতে পারি বা কিরকম রেসপন্স পেশেন্ট দেখাবে? এডিএইচ এর কাজ কি? এডিএইচ হরমোনের কাজ হচ্ছে যে আমাদের যে ইউরিন অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর্থাৎ ইউরিনের যে অ্যাবজর্পশন, সেই ইউরিনের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ ইউরিন আউটপুটটাকে কম করে। ঠিক আছে, তাহলে যখন এডিএইচ এর ফাংশন আমরা দেখবো, তাহলে এডিএইচ এর কাজ হচ্ছে যে বডিতে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেওয়া এবং যার ফলে ইউরিন আউটপুটটা কম হবে। তাহলে এখানটায় আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে হোয়াট শুড দ্য নার্স কনসিডার অ্যাবাউট দ্য রেসপন্স টু সিক্রেশন অফ এডিএইচ বিফোর অ্যাসেসিং দ্য ক্লায়েন্ট, অর্থাৎ এডিএইচ এর ফাংশনটা আমার বডি থেকে সেটাই জানতে চেয়েছে এবং এই প্রথমের যে লাইনটা রয়েছে সেটা এমনিই জাস্ট তোমাকে ভুল দেখানোর জন্য রয়েছে, প্রথম লাইনটার কোনো মূল্য নেই। What should the nurse consider about the response to secretion of ADH before assessing the client? তাহলে এখানে কি হবে? সিরাম অসমোলারিটি ইনক্রিজেস। সিরাম অসমোলারিটি ইনক্রিজ অর্থাৎ যখন ব্লাডের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা বাড়ছে। ইউরিন কনসেন্ট্রেশন ডিক্রিজেস, ইউরিনের কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে অর্থাৎ ইউরিন আউটপুট বেশি হচ্ছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন ডিক্রিজেস, গ্লোমেরুলার ফিল্ট্রেশন যদি ডিক্রিজ করে যায় তাহলে ইউরিনের আউটপুটটা বেশি হবে। টিউবিউলার রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ইনক্রিজেস, টিউবিউলার রিঅ্যাবজর্পশন যদি ইনক্রিজ করে তাহলে বডিতে যে ইউরিন ফর্মেশন হবে সেই ইউরিন ফর্মেশনের পরিমাণটা কম হবে, যেটা আমাদের এডিএইচ এর কাজ। আর সিরাম অসমোলারিটি ইনক্রিজ করবে না যদি এডিএইচ সিক্রেশন হয়, এডিএইচ সিক্রেশন যদি ঠিকঠাক মতো হয় তাহলে ইউরিনের আউটপুটটা কম হয়। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে টিউবিউলার রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ইনক্রিজেস। নেক্সট কি রয়েছে? Client is admitted to a medical unit with a diagnosis of Addison disease. The client is emaciated and reports muscular weakness and fatigue. Which disturbed body process does the nurse determine is the root cause of the client's clinical manifestation? তাহলে অ্যাডিশনস ডিজিজের একটা পেশেন্ট রয়েছে যার মাস্কুলার উইকনেস এবং ফ্যাটিক হচ্ছে। ঠিক আছে, তাহলে হুইচ ডিস্টার্ব বডি প্রসেস ডাজ দ্য নার্স ডিটারমাইন, মানে পেশেন্টের কি সমস্যা হচ্ছে বলে নার্স ফিল করবে। ফ্লুইড ব্যালেন্স, ইলেকট্রোলাইট লেভেলস, প্রোটিন অ্যানাবলিজম, মাস্কিউলিনাইজিং হরমোনস। তাহলে অ্যাডিশনস ডিজিজের ক্ষেত্রে কি হয়? অ্যাডিশনস ডিজিজের ক্ষেত্রে কি হয়? আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা ড্যামেজ হয়। ঠিক আছে, অ্যাড্রিনাল কর্টেক্স ড্যামেজ হয় এবং অ্যাড্রিনাল কর্টেক্স ড্যামেজ হওয়ার জন্য অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে সমস্ত হরমোন রিলিজ হয়, যেমন হচ্ছে তোমার মিনারেলোকর্টিকয়েডস, হ্যাঁ, এই হরমোনগুলো কি করছে? ডেফিসিয়েন্সি হচ্ছে এবং এই ডেফিসিয়েন্সির কারণে আমাদের বডিতে বিভিন্ন ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স হয়। ঠিক আছে, তো এখানটা অ্যান্সার হবে অপশন বি, ইলেকট্রোলাইট লেভেলসগুলো অল্টার হয়ে যাবে। মিনারেলোকর্টিকয়েড কি করে? আমাদের সোডিয়াম লস, পটাশিয়াম রিটেনশন, এই জিনিসগুলো করে, যার ফলে কি হবে? যদি ডেফিসিয়েন্সি হয়, যদি মিনারেলোকর্টিকয়েডের ডেফিসিয়েন্সি হয় তাহলে এই সোডিয়াম এবং পটাশিয়াম এগুলো অল্টার হবে, সোডিয়াম লস হয়ে যাবে, পটাশিয়াম রিটেনশন হবে। তো সেই কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা, ইলেকট্রোলাইট লেভেলসের পুরোপুরি অল্টারেশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, বাকি ফ্লুইড ব্যালেন্স খুব একটা কন্ট্রোল মানে মেনটেন অসুবিধে হয় না। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলেও ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, কিন্তু সেটা
ডিরেক্ট কজ নয়, অর্থাৎ আগে ইলেকট্রোলাইট লেভেলস অল্টার হবে, তার ফলে ফ্লুইড ইমব্যালেন্স হবে। ঠিক আছে, প্রোটিন অ্যানাবলিজমের ক্ষেত্রে প্রোটিন অ্যানাবলিজম বলবো এখানটায় হরমোন ডিফিসিয়েন্সি হচ্ছে, তাই প্রাইমারি ইস্যুস যদি বলি আমি প্রাইমারি, তাহলে সেটা ইলেকট্রোলাইট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন এবং আমাদের আজকে লাস্ট কোশ্চেন কি রয়েছে দেখো, দ্য ক্লায়েন্ট অ্যাডমিটেড টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হ্যাজ কিটোনস ইন দ্য ব্লাড অ্যান্ড ইউরিন, which situation associated with this physiologic finding should be the nurse's focus when collecting additional data about this client? তাহলে একটা পেশেন্ট আমরা পেয়েছি এমার্জেন্সিতে যার ইউরিন এবং ব্লাডের মধ্যে কিটোন বডি রয়েছে, তাহলে আমরা কিসের হিস্ট্রিটা নেব ভালো করে? স্টারভেশন, অ্যালকোহলিজম, বোন হিলিং, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। খুব ইজি কোশ্চেন ছিল এটা। যখন আমাদের বডিতে স্টারভেশন থাকে, অর্থাৎ স্টারভেশনের মধ্যে দিয়ে যখন কোনো মানুষ যাচ্ছে, তখন তার ইউরিনের মধ্যে বা ব্লাডের মধ্যে আমরা কিটোন বডি দেখতে পাই। এছাড়াও আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে কিটো অ্যাসিডোসিস যখন হয়, তখনও ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা ইউরিনের কিটোন বডি দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার অপশন এ স্টারভেশন। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। কোনো কোশ্চেন বুঝতে অসুবিধে হলে, কোশ্চেনের অ্যান্সার নিয়ে কোনো কনফিউশন থাকলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।